হ্যালো সবাইকে, আমি মুস্তাফিজ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন দুপুর 2টা বাজে আর আমি এখন যাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের বাসায়। আমরা অনেকেই তাকে চিনি, তার কবিতা গল্প ছোটোবেলায় বইতে পড়েছি। তো আজকে আমি সেখানে যাব এবং আমি আমার নিজের মতো এক্সপ্লোর করার চেষ্টা করব। প্রায় 1 ঘন্টা জার্নি করার পর এখন আমি পৌঁছালাম সাতক্ষীরার পাটকেল ঘাটায়। এখান থেকে কবির বাড়ি খুব একটা বেশি দূরে নয়। এখন দুপুর 3টা 15 বাজে আর আমি এখনও খাওয়া দাওয়া করি নাই। এখানে পাশে একটা বেশ বিখ্যাত হোটেল আছে, বিশেষ করে গরুর মাংসের জন্য। সেখানে এখন খাওয়া দাওয়া করব, দেন রওনা হব। সো খাওয়া দাওয়া আমার শেষ। এখন আমি কবির বাড়ির দিকে রওনা দেব। এখন একটা অটো নেওয়া লাগবে আমার। গোশ মোটামুটি ভালোই ছিল। তারা প্রতিদিন প্রায় 1 থেকে 1.5 মণের মতো গোশ বিক্রি করে। সো আমাকে এখন একটা অটো নেওয়া লাগবে কবির বাড়ি যাওয়ার জন্য। এবং আমার কাছে তেমন কোনো ক্যাশ নেই, শুধু ক্যাশ উঠাতে হবে। তো তারপর রওনা দেব। শেষমেশ পৌঁছালাম কবির বাড়ি। এখানে 3 দিকে 3টা রোড আছে। এদিকে কপোতাক্ষ নদী আর এদিকে হচ্ছে আমাদের কবির বাড়ি। আর এর পিছনে একটা বিশাল বড় মাঠ আছে, যেখানে প্রতি বছর বড় একটা মেলা বসে জানুয়ারি মাসের প্রথম দিকে। এখন আমাকে টিকিট কাটা লাগবে, তারপর ভেতরে প্রবেশ করা লাগবে। তো চলেন। দিলেন ভাই নাইজেরিয়া বানায়া তিনটা দিবেন কারণ একটা সেকেন্ড আমার একটা দিন তো। 3টা টিকিট দিবেন। টিকিট কত? আমারটা দিন। দেবো দিন, আমার কাছে টাকাটা দিন, দিচ্ছি ভাই। 10 টাকা লাগবে। 10 টাকা নাই? 20 টাকা আছে। শেষমেশ হাতে পাইলাম, ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ মুখে এই সুন্দর 2 লাইন তার সমাধিলিপি চোখে পড়বে। এটাই হয়তো প্রথম কোনো কবি যে তার মৃত্যুর পর তার সমাধিলিপিতে কী থাকবে তা নিজেই লিখে গেছেন। কবির এই জায়গাটি এখন মধুপল্লী নামে পরিচিত। এখানে তার বইসমূহ পাওয়া যায়। এবং এইদিকে আছে জাদুঘর, যেখানে কবির ব্যবহৃত সব কিছু মোটামুটি আছে। আমরা একটু পরে ওদিকে যাই। এইদিকে কবির কাকার বাড়ি। ওই দিকটাতে অনেক লোক ছিল, তাই আমি এই সাইডে আসলাম। এখন কবির শৈশব নিয়ে কিছু বলি। কবির শৈশব এখানেই কেটেছে এবং পাশে কপোতাক্ষ নদী, সেখানে বেশি সময় তিনি থাকতেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1824 সালের দিকে। তার বাবা ছিল একজন অনেক বড় ধরনের জমিদার এবং তাদের টাকা পয়সা অনেক কিছু ছিল, কিন্তু শেষমেশ কবি তার সেই সম্পদের ভাগী হতে পারেননি। সে কথা আমি একটু পরেই বলছি। আচ্ছা, এখন কবির শৈশব নিয়ে কিছু কথা বলি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1824 সালের দিকে এখানেই। তার বাবা ছিলেন একজন ধনী জমিদার এবং তিনি পেশায় ছিলেন একজন উকিল। কবির যখন প্রায় 18 বছর মতো বয়স, তখন তার বাবা তাকে কলকাতায় নিয়ে যায়।
যেহেতু তখন এটি ছিল পূর্ব পাকিস্তান, তাই এখানে তেমন কোনো পড়াশুনোর জন্য ভালো স্কুল বা কোর্ট কাছারি ছিল না। তাই কবি ও তার বাবাকে সেখানে যাওয়া লাগে। কবি জন্মগত হিন্দু থাকা সত্ত্বেও তিনি ছোটবেলায় এখানে পাশের একটা মসজিদ থেকে ফার্সি ভাষা শিখেছেন। কলকাতা যাওয়ার পর তার বাবা তাকে হিন্দু কলেজ নামে একটি কলেজে ভর্তি করা যায়। সেই সময় কলেজটি ছিল বেশ বিখ্যাত এবং জনপ্রিয়। এই কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের মতো অনেক বড় বড় মেধাবী মানুষ পড়াশোনা করেছেন। তাছাড়া সেখানে ধর্মচর্চা ও পড়াশোনার জন্য ইউরোপ আমেরিকার মতো বড় বড় দেশ থেকে অনেক ধনী ব্যক্তিদের ছেলেমেয়েরা এখানে আসতো। তার জীবনের সবথেকে বড় পরিবর্তন আসে এই কলেজে পড়ার সময়। তিনি পশ্চিমা সংস্কৃতি এবং খ্রিস্টান মিশনারিদের প্রভাবে পড়েন। তখনকার সমাজে ইংরেজি শিক্ষা আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে উচ্চপদস্থ চাকরি পাওয়া সহজ হতো। মাত্র 19 বছর বয়সে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তিনি তখন ইংরেজি জীবনযাপনের প্রতি বেশি আকৃষ্ট হয়েছিলেন। ধর্ম পরিবর্তন করার পর তার পরিবার তাকে ত্যাগ করেন। সো তখন তার ইনকামের তেমন কোনো পথ ছিল না। তাই তখন তিনি খ্রিস্টান মিশনারি ও তার বন্ধুবান্ধবদের সহায়তার টাকা চলতেন। পরবর্তীতে তিনি খ্রিস্টান মিশনারিদের সহায়তায় চাকরি করেন। তারপরেও তার জীবনের আর্থিকভাবে কঠিন ছিল, কারণ তিনি তার পরিবারের সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত হয়। তিনি যেহেতু খ্রিস্টান হয়েছেন, তাই তিনি ইংরেজদের সাথে বেশি চলাফেরা করতেন। পরবর্তীতে তিনি ইংরেজি সাহিত্যের প্রতি ঝুঁকে পড়েন। ইংরেজি ভাষায় তিনি বেশ কয়েকটি কবিতাও লিখেছিলেন, কিন্তু ইউরোপে সেগুলো তেমন কোনো খ্যাতি পায়নি। তাই তিনি পরে আবার বাংলা সাহিত্যের দিকে ঝুঁকে পড়েন। তিনি বাংলা সাহিত্যের প্রথম সনেট লিখেছেন। সনেট মানে হলো 14 লাইনের এক বিশেষ ধরনের কবিতা, যেটা লেখার জন্য বেশ কিছু নিয়মও আছে এবং এটা লেখা এতটাও সহজ নয়। পরবর্তীতে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর সহ বেশ কয়েকজন সনেট লিখেছেন। পরবর্তীতে তিনি ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যান এবং সেখানেও তার দিন খুব একটা ভালো যায়নি। পড়াশুনো শেষ না করতে পেরে তিনি আবার দেশে ফিরে আসেন। 1867 সালের দিকে তিনি বিদেশ ছেড়ে দেশে ফিরে আসেন। আকাশের অবস্থা খুব একটা বেশি ভালো না, সো যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে বেরোনো লাগবে। এখানে এক সময় কবির পরিবার পূজা দিত। এখানে ছিল মূর্তি, কিন্তু সেগুলো এখন নেই। এখানে ছিল আগে মূর্তি, কিন্তু মূর্তিগুলো এখন নেই। চলুন কবির জাদুঘরের দিকে যাওয়া যাক।
সো এখন আমার এখান থেকে বের হওয়া যাওয়ার লাগছে, কারণ আকাশের অবস্থা খুব একটা বেশি ভালো না। আর এখন আমি যাব কপোতাক্ষ নদীর দিকে, যেখানে কবিতার শৈশবের মজার দিনগুলো কাটাইছিল। নদীর ধারে যাওয়ার পথে তার এই বিশাল মূর্তিটি চোখে পড়বে। এখন তার বিবাহিত জীবন নিয়ে কিছু কথা বলি। তিনি মাত্র 24 বছর বয়সে রেবেকা নামের এক শ্বেতান্ত নারীকে বিয়ে করেন। পরবর্তীতে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন ইংরেজ কন্যা হেনরিয়েটাকে। তার 2 স্ত্রী ছিল খ্রিস্টান এবং তিনি তার দ্বিতীয় স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতেন। এবার তার আরেকটা দুঃখের কথা বলি। 1862 সালের দিকে তার মা অসুস্থ হয়ে পড়ে, তাই তিনি খবর পেয়ে এখানে দেখতে আসেন। কিন্তু দুঃখের বিষয় যে ধর্ম পরিবর্তনের কারণে পরিবারের কেউ তাকে ঘরে উঠতে দেয়নি। তিনি বাধ্য হয়ে এই বাদাম গাছের নিচে তাঁবু খাটিয়ে টানা 14 দিন কাটিয়েছিলেন। তারপর যখন তিনি বুঝতে পারলেন যে তাকে আর ঘরে ঢুকতে দেওয়া হবে না, তিনি তখন এই কপোতাক্ষ নদ পার হয়ে বিদায় ঘাট দিয়ে কলকাতায় ফিরে যান এবং তারপর তিনি আর কখনো নিজের জন্মভূমিতে ফেরেননি। এবার তিনি শেষ বয়সে কেন এত অর্থ সংকটে পড়েন তা নিয়ে কিছু বলি। তার অর্থ সংকটে পড়ার প্রধান কারণ ছিল তিনি ছিলেন বিলাসী স্বভাবের। ইউরোপীয় জীবনযাপন, বন্ধুদের সঙ্গে মদ্যপান, পার্টি এসবের পেছনে প্রচুর অর্থ ব্যয় করতেন। তাছাড়া তাকে একসাথে 2 ফ্যামিলি সামলাতে হতো। জীবনের শেষের দিকে তিনি সম্ভবত যক্ষ্মায় ভুগছিলেন। চরম দরিদ্র রোগ শোকে তিনি মারা যান। মাত্র 49 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার দ্বিতীয় স্ত্রী হেনরিয়েটা, যাকে কবি ভীষণ ভালোবাসতেন, তিনি মৃত্যুর মাত্র 3 দিন পরেই কবি মারা যান। কবির মৃত্যুর পরে তার কাছে কোনো সম্পদ ছিল না, এমনকি তার সমাধি দেওয়ার জন্য তার বন্ধুদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপর তার সমাধি দেওয়া হয়েছে।